H1B ভিসা, আমেরিকা H1B ভিসার নিয়ম বদল করেছে। আমরা এখন খবরের কাগজ, নিউজ পেপার যাই খুলছি সেখানেই আমাদের এই একই খবর। আমি আশা করি যারা এখানে ভিডিওটা দেখছো তারা অনেকেই অলরেডি দু একটা ভিডিও দেখে ফেলেছো বা দু একটা নিউজ আর্টিকেল বা ফেসবুক হোয়াটসঅ্যাপ পোস্টে পেয়ে গেছো যে H1B ভিসার নিয়ম বদল হতে চলেছে। তো এক্স্যাক্টলি কি হয়েছে এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা এখানে আলোচনা করব যে H1B ভিসার পরিবর্তনটা ভারতের জন্য কতটা ভালো, কতটা খারাপ, আদেও যতটা খারাপ বলা হচ্ছে ততটা খারাপ কিনা, এবং ইন্ডিয়ান মার্কেটে এর কোন কোন স্টকের উপর কেমন প্রভাব পড়তে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। ওকে, তো ওয়েলকাম টু স্টক 24 ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা এখন চলে যাচ্ছি H1B ভিসার মেন ডিটেলসে। প্রথমত 19শে সেপ্টেম্বর এটা ইউএস প্রেসিডেন্ট ঘোষণা করেছে, আমরা এটা জানি। এটা কার্যকর হবে কবে থেকে? 21শে সেপ্টেম্বর 2025 থেকে, অর্থাৎ মাঝে দুদিনের সময় দিয়েছে। এই দুদিনের মধ্যে H1B ভিসা কার্যকর হচ্ছে। এবার কাদের উপর লাগু হচ্ছে? লাগু হচ্ছে তাদের উপরে যারা নতুন করে ভিসা নিতে চাইছে, যারা অলরেডি আমেরিকাতে H1B ভিসাতে আছে তাদের ওপর কিন্তু লাগু হচ্ছে না। মানে কোম্পানিগুলো যদি কোনো লোককে আমেরিকাতে অলরেডি তারা কাজ করছে তাদের ওপর কিন্তু H1B ভিসা লাগু হচ্ছে না। যারা নতুন করে H1B ভিসা নিতে যাচ্ছে তাদের ওপরে কিন্তু লাগু হচ্ছে। লাগু কি হচ্ছে? $1 লক্ষ এক্সট্রা পেমেন্ট, $1 লক্ষ এক্সট্রা পে করতে হবে ইউএস গভর্নমেন্টকে যে ভিসা হোল্ডার তার জন্য। সাপোজ উইপ্রো কোনো একজন ইন্ডিয়ান কোম্পানির ইন্ডিয়ান ছেলেকে উইপ্রো ভিসাতে আমেরিকায় নিয়ে যাচ্ছে কাজ করানোর জন্য। তো তার জন্য H1B ভিসাও যখন অ্যাপ্লাই করবে তখন এক্সট্রা $1 লাখ তাকে পে করতে হবে, যেটা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়ায় 80 থেকে 90 লক্ষ ইন্ডিয়ান রুপি। ঠিক আছে, আগে যেটা ছিল 1 থেকে 7 লাখ, 1 থেকে 7 লাখ টাকা পর্যন্ত লাগতো অ্যাপ্লাই করতে, সেটা এক ধাক্কায় চলে যাচ্ছে প্রায় 90 লাখ টাকা একটা H1B ভিসা অ্যাপ্লাই করার জন্য। ক্লিয়ার? তো এটা হচ্ছে মেন কনসার্নের জায়গা। এবার আমরা আসি যে এর পরের গল্পটায়, যে ফার্স্ট রিয়াকশন মার্কেটের উপর কি আসবে, যেটার জন্য আমাদের সবকিছু দেখা। আচ্ছা, ফার্স্ট রিয়াকশন যেটা হতে পারে যে ইন্ডিয়ান আইটি কোম্পানির যে শেয়ারগুলো, যেমন ইনফোসিস আছে, উইপ্রো আছে, টিসিএস আছে বা এডিআর আছে, আমেরিকান ডিপোজিটারি রিসিপ্ট, যা মানে ওগুলো বাদ দাও, ওটা অনেক পরের ব্যাপার, ওটা বুঝতে অসুবিধা হবে এখন। এবং এনএসির আইটি ইন্ডেক্স, মানে আইটি কোম্পানিগুলো এবং এনএসির যে আইটি ইন্ডেক্স আছে তারা কিন্তু এখান থেকে বড় সড়ো একটা ফলের মুখে পড়তে পারে। কেন পড়বে সেটা আমি পরবর্তীকালে আসছি। এবং সত্যিই যারা ফলের মুখে পড়বে তারা, এটা কি শুধু ইন্ডিয়ার জন্য খারাপ নাকি ইউএস এর জন্য খারাপ? এবং যে সমস্ত কোম্পানিগুলো আছে, শুধুমাত্র এই কোম্পানিগুলো নয়, যেমন মেটা আছে, মানে যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ চালায়, যেমন কি বলবো, এই সমস্ত কোম্পানি, সমস্ত আইটি সেক্টর, ইনফোসিস কেন বলছি, কি বলে, মাইক্রোসফট আছে, এই সমস্ত যে কোম্পানিগুলো আছে এরা কিন্তু প্রচুর গুগল, মাইক্রোসফট, এরা কিন্তু প্রচুর ইন্ডিয়ান ছেলে মেয়েকে কিন্তু হায়ার করে রাখে। কাজেই এটা যে শুধু ইন্ডিয়ার জন্য খারাপ সেটা নয়, আমেরিকান কোম্পানিগুলো, আমেরিকান টেক জায়ান্টগুলোর জন্যও কিন্তু খারাপ। তো সেই ব্যাপারটা নিয়েও আলোচনায় আসবো, সেটা ইন্ডিয়ার জন্য কতটা খারাপ, ইউএস জন্য কতটা খারাপ। ওকে, চলো এরপর আমরা দেখে নিই যে এটা কেন, এটা একটা বড় বিষয়, সেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা বড় বিষয় কেন, সেটা হচ্ছে H1B ভিসা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইন্ডিয়ান আইটি কোম্পানি যারা অনসাইট ইউএস টিম পাঠায়, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। যেমন হচ্ছে সাপোজ কোনো একটা, ধরো উইপ্রো কোম্পানি, সাপোজ আমি বললাম, এই একটু বোঝার দরকার। ধরো এটা হচ্ছে ইউএসএতে উইপ্রো কোম্পানির একটা ক্লায়েন্ট আছে, ঠিক আছে, ধরো ব্যাংক অফ আমেরিকা সাপোজ। তো ব্যাংক অফ আমেরিকা নতুন একটা ফোন ব্যাংকিং করবে, ফোন ব্যাংকিং সিস্টেম চালু করবে, যার জন্য বিডিং করেছে, সেখানে উইপ্রো বিডটা জিতেছে, মানে উইপ্রো বলেছে আমি ব্যাংক অফ আমেরিকার হয়ে কাজটা করব। ঠিক আছে, তো ব্যাংক অফ আমেরিকার সঙ্গে যোগাযোগ করার জন্য ওদের সঙ্গে বসে ক্লায়েন্ট, মানে ব্যাংক অফ আমেরিকা না ক্লায়েন্ট, তো ব্যাংক অফ আমেরিকার সঙ্গে বসে জিনিসটা ঠিক করার জন্য উইপ্রো কিছু লোককে আমেরিকায় পাঠাবে। তারা যদি ইন্ডিয়ান হয় তাহলে তারা ইউএসএতে যাচ্ছে H1B ভিসাতে, এবং এখানে এরা বসে এদের সাথে, মানে আমেরিকার কোম্পানির সাথে, ব্যাংক অফ আমেরিকার সাথে কথাবার্তা বলে মিটিং করে ডিসাইড করবে কিভাবে কাজটা হবে। আর উইপ্রো আর একটা টিম ইন্ডিয়াতে কাজ করবে, যারা এদের সঙ্গে, এই টিমটার সাথে, মানে যারা উইপ্রো যে টিমটা আমেরিকার সাথে আছে তার সাথে কমিউনিকেট করে কাজটাকে উদ্ধার করবে। মানে উইপ্রো দুটো টিম কাজ করবে, একটা আমেরিকায় গিয়ে কাজ করবে, একটা ইন্ডিয়াতে বসে কাজ করবে। এই যে আমেরিকায় গিয়ে কাজ করবে, এটা মোটামুটি 2 থেকে 5% ওয়ার্কফোর্স থাকে, বাকিটা প্রায় 90% উপরে ওয়ার্কফোর্স থাকে যারা ইন্ডিয়া থেকে বসে কাজ করবে। এখন গল্প হচ্ছে যে এখানে কারা থাকে, এখানে যারা থাকে সেটা হচ্ছে হাই স্কিল্ড
এবং হাইলি এডুকেটেড যারা মানে পার্সোনাল, যারা এক্সট্রা হাইলি এডুকেটেড পার্সন, তারা কিন্তু এই জায়গায় থাকে, যাদের অনেক বড় প্যাকেজে তাদেরকে নিয়ে যেতে হয়, তারা কিন্তু উইপ্রো তাদেরকে কিন্তু আমেরিকার মতো জায়গায় বা ওই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু কাজ করায়। ঠিক আছে, তো এখানে এই কথাটাই বলা হচ্ছে আইটি কোম্পানিগুলো অন সাইট টিম ইউএসএ পাঠায় ক্লায়েন্টদের সঙ্গে কাজ শুরু করার জন্য। ঠিক আছে, এইবারে এই যে ঘটনাটা হচ্ছে, যাদেরকে আমেরিকায় নিয়ে যাচ্ছে তাদেরকে আমেরিকায় নিয়ে যেতে গিয়ে সমস্যা হবে, কারণ বিপুল পরিমাণে টাকা একটা H1B ভিসার জন্য পে করতে হবে, এটাই সব থেকে বড় কারণ। ক্লিয়ার? 2 নাম্বার হচ্ছে যে কেন ইন্ডিয়ার জন্য মাথা ব্যথা, তার কারণ হচ্ছে যে সমস্ত আইটি সেক্টরে বা যারা ইউএসএতে H1B ভিসা হোল্ডার, তাদের মধ্যে ওভার 70%, কোনো জায়গায় দেখলাম 71% পর্যন্ত আছে যারা ইন্ডিয়ান, মানে টোটাল যারা H1B ভিসা হোল্ডার তার 71% ইন্ডিয়ান। কাজেই বোঝাই যাচ্ছে যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়ানরা। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমি যদি কোম্পানিগুলোর রেসপেক্টে ধরি, সেটা হচ্ছে যে একটা কোম্পানি যখন, আচ্ছা একটা কথা এখানে প্রশ্ন আসতেই পারে যে কেন কোম্পানিগুলো ইন্ডিয়ানদের হায়ার করে? 2টো কারণ। প্রথমত, ইন্ডিয়ানদের স্কিল অন্যান্য দেশের এমপ্লয়ীদের থেকে অনেক বেটার, প্রথমত। দ্বিতীয়ত, ইন্ডিয়ানদের লোকজনকে স্যালারি দিতে হয় অন্যান্য দেশের তুলনায় কম। এখন যদি H1B ভিসার জন্য যদি একজন হাইলি স্কিল্ড পার্সোনেলকে ওখানে বসিয়ে কাজ করাতে হয়, সাপোজ ব্যাংক অফ আমেরিকার সঙ্গে উইপ্রোর যে চুক্তিটা হচ্ছে, সেখানে ব্যাংক অফ আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হচ্ছে সেখানে উইপ্রো কোনো ইন্ডিয়ানকে নিয়ে যেতে পারলো না, তাহলে আমেরিকার একজন হাইলি স্কিল্ড লোককে ওখানে বসে কাজ করাতে হচ্ছে। ইন্ডিয়ানকে যে টাকা দিতে হয় তার থেকে অনেক গুণ বেশি টাকা ওই আমেরিকান স্কিল্ড পার্সনকে দিতে হবে, যার ফলে কি হবে, উইপ্রোর মতো যে কোম্পানিগুলো, অর্থাৎ এই ধরনের কোম্পানিগুলোর প্রফিট মার্জিন কিন্তু কমে যাবে। প্রফিট মার্জিন কমে যাওয়ার জন্য কিন্তু টোটাল ফান্ডামেন্টাল, ওই সমস্ত কোম্পানির ফান্ডামেন্টালগুলো কিন্তু যথেষ্ট হ্যাম্পার হবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে ইউএস অনসাইট হায়ারিং কি করছে, খুব বেশি এক্সপেন্সিভ, মানে যারা ইউএস এর যদি লোকজনকে নেওয়া হয় সেটা খুব বেশি এক্সপেন্সিভ, যার জন্য প্রজেক্ট কস্ট বাড়বে। আর প্রজেক্ট কস্ট বাড়লে কি হবে, ইউএস আমেরিকায় মানে কোম্পানিগুলো আমেরিকায় বা ইউএস এর লোক পাঠানো অনেক বেশি কমাতে বাধ্য হবে। তার কারণ হচ্ছে কিছু কারণে আমেরিকার লোকদের যদি কাজ করাতে হয় তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে টাকা কিন্তু আমাদেরকে খরচ করতে হয় সে সমস্ত কোম্পানিগুলোকে। ওকে, এবার দেখো, এবার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান কোম্পানিগুলোর ইন্ডিয়ান স্টক মার্কেট এফেক্ট কি হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। ইন্ডিয়ান স্টক মার্কেট শর্ট টার্ম এফেক্ট কি হবে, দেখো এই জায়গাটা না ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা সবার বোঝা উচিত। আমি জানি না যে তোমরা যে ভিডিওগুলো এখনো অবধি দেখেছো সেখানে এই ব্যাপারটা কতটা তোমাদেরকে কভার করা হয়েছে, কিন্তু সব থেকে মূল ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ভিডিওর এটাই। ঠিক আছে, ইন্ডিয়ান স্টক মার্কেটে শর্ট টার্মে যদি দেখি তাহলে দেখবো যে শর্ট টার্মে আমাদের কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে বাধ্য। তার কারণ দেখো সেন্টিমেন্ট নেগেটিভ এখানে, কারণ ইন্ডিয়ান কোম্পানিগুলো লস করবে। যারা ইন্ডিয়ান কোম্পানি যারা ইউএসএতে গিয়ে কাজ করছে তাদেরকে অনেক বেশি টাকা পে করতে হবে, যার জন্য প্রফিট কমে যাবে। আর প্রফিট কমে গেলে ইপিএস এর উপর পড়বে। ইপিএস মানে কি? ইপিএস মানে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার মানে 1 টাকা একটা শেয়ার কত টাকা আর্ন করে দিচ্ছে, ভালো করে বোঝো। একটা শেয়ার, কোম্পানির একটা শেয়ার কত টাকা আর্ন করে দিচ্ছে, কত টাকা রোজগার করে দিচ্ছে, দ্যাট ইজ আর্নিং পার শেয়ার। আমি যেটাকে সূত্রই ভাঙি তাহলে কেমন হয় আর্নিং পার শেয়ার জানো? নেট প্রফিট, নেট প্রফিট আমরা প্যাট বলি যেটাকে, পিএটি, প্রফিট আফটার ট্যাক্স, মানে নেট প্রফিট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। মানে একটা কোম্পানি কতগুলো শেয়ার আছে। সাপোজ আমি যদি বলি যে একটা কোম্পানি 10,000 টাকা লাভ করেছে, 10,000 টাকা প্রফিট করেছে, আর এই কোম্পানিটার 100টা শেয়ার আছে মার্কেটে, তাহলে তোমার কি আসবে, তোমার ইপিএস কত হবে? ইপিএস হবে তোমার কত, দেখো ভালো করে, ইপিএস কি হবে, 10,000 টাকা লাভ করেছে, 100টা শেয়ার আছে। ঠিক আছে, 100টা, 2 শূন্য কেটে দাও, তাহলে কত আছে? 100 টাকা। তাহলে এই কোম্পানি ইপিএস কত হলো? 100 টাকা, মানে একটা শেয়ার 100 টাকা রোজগার করে দিয়েছে, দ্যাট ইজ ইপিএস। তার মানে যদি আমাদের ধরো উইপ্রো একটা কোম্পানি, সে যদি বেশি পরিমাণে ইউএস এর লোকজনকে হায়ার করে তাহলে কি হবে? তাহলে ইউএস এর লোকদেরকে বেশি টাকা পে করতে হবে ইন্ডিয়ানের তুলনায়, তার মানে প্রজেক্টের কস্ট বাড়বে, তার মানে প্রফিট কমে যাবে। তাহলে প্রফিট যদি কমে যায় তাহলে কি হবে? ডেফিনেটলি ইপিএস কমে যাবে। ইপিএস কমে যাওয়া মানে হচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল উপর প্রচন্ড প্রভাব পড়বে। ক্লিয়ার? তাহলে শর্ট টার্মের জন্য ইপিএস কমে যাবে,
শর্ট টার্মে ইপিএস কমে যাওয়ার একটা প্রভাব পড়বে, যার জন্য এই সমস্ত আইটি বিভিন্ন রকম কোম্পানি কিন্তু প্রচন্ড একটা সেলিং প্রেসার কিন্তু আমরা সোমবারের মার্কেটে দেখতে পারি। কিন্তু মিডিয়াম টার্ম প্রভাবটা কিন্তু খুব বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো মিডিয়াম টার্ম প্রভাবে কি হবে, দেখো একটা কোম্পানিকে, তুমি একটা কথা ভাবো, তুমি উইপ্রো কোম্পানির মালিক, তুমি যদি দেখতে পাও যে আমার আমেরিকান লোকজনকে নিয়ে গিয়ে আমার বেশি পরিমাণে পে করতে হচ্ছে, তো আমি তো আমেরিকাতে কাজটাই করব না। তো আমি তখন ওই যে লোকগুলো, ধরো ব্যাংক অফ আমেরিকার যে লোকটা আছে, সেই লোকটাকে আমি পয়সা দিয়ে ইন্ডিয়াতে নিয়ে চলে আসবো, যে তুমি এসো, তুমি এসে আমার সঙ্গে ডিল করো, দিয়ে তুমি আমার এখানে বসে কাজটা করো। দেখো এখানে কি বলছে, ইউএস কোম্পানিগুলো অন সাইট টিম কমিয়ে ইন্ডিয়াতে কাজ বেশি অফশোর করবে। অফশোর করা মানে কি, মানে ইন্ডিয়াতে কাজ নিয়ে চলে আসবে, মানে সে আর আমেরিকায় লোক পাঠিয়ে কাজ করবে না, সে বলবে আপনি এখানে আসুন, ওই লোকটাকে ইন্ডিয়াতে নিয়ে আসারা বেশি সস্তা পড়ে যাবে। তাহলে ওর টিমকে ইন্ডিয়াতে নিয়ে আসবে, ওর একটা টিমকে ইন্ডিয়াতে নিয়ে এসে ইন্ডিয়াতে এসে কাজটা করবে ইন্ডিয়ার লোকজনকে দিয়ে। ঠিক আছে, এতে করে কি হবে, ইন্ডিয়ার আইটি সেক্টরের উপর লাভ বেশি হবে, কারণ আমাকে ওখানে কাউকে নিয়ে যেতে হচ্ছে না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আমি যদি ওই লোকটা কেন নিয়ে আসি, তাহলে খরচ কম হচ্ছে। আর 3 নাম্বার হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার ট্যাক্স বেশি পাবে, মানে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি কিন্তু এখান থেকে প্রফিটেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা শুধু আমি বলছি না, এটা কিন্তু অনেক এক্সপার্ট বলছে যে লং টার্মে কিন্তু এই প্রভাবটা কিন্তু ভারতের উপর পড়তে পারে, কোনো মানে এই নিয়ে কোনো দ্বিমত নেই। ক্লিয়ার? লাস্ট যে পয়েন্টটা আমরা আসবো, যে কোন কোন স্টকগুলোর উপর নজর রাখবো, ডেফিনেটলি আমরা এখানে বুঝতে পারছি যে আমরা এখানে আইটি স্টকগুলোর উপর নজর রাখবো। একটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট বলে রাখা, যে আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড, সেবি SEBI সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই, আমি জাস্ট NISM রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার। ঠিক আছে, বা তুমি ইনভেস্টমেন্ট বলা ভুল, রিসার্চ অ্যানালিস্ট। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাডভাইস তোমাকে ওইভাবে করতে পারি না, কিন্তু আমি জাস্ট এডুকেশনাল পারপাসে আমি কিন্তু ডিসকাস করতে পারি জাস্ট একটাই জিনিস, আইটি সেক্টর যেমন TCS, ইনফোসিস, HCL, এই সমস্ত যে কোম্পানিগুলো আছে, এদের কিন্তু বিপুল পরিমাণে একটা ডিপ আমরা সোমবারে মার্কেটে দেখতে পারি। তার কারণ এই যে সমস্ত কোম্পানিগুলো, এরা প্রায় 50 থেকে 70%, 70 ভুল হবে, 60% রেভিনিউ জেনারেট করে কোথার থেকে, USA থেকে। বোঝা যাচ্ছে, 50 থেকে 60% রেভিনিউ জেনারেট করে ইউএস থেকে। সো ইউএসএ যদি প্রজেক্টের পরিমাণ কমে যায়, তাহলে ডেফিনেটলি এই ধরনের কোম্পানিগুলো লস করবে, সন্দেহ নেই। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের আলোচনা। ঠিক আছে, এবার ভারতের জন্য আশীর্বাদ না অভিশাপ, যেটা আমি অলরেডি বললাম, যে রিস্ক কোথায়, রিওয়ার্ড কোথায়। দেখো আমি যদি বলি যে এখানে অপরচুনিটি কি কি আছে, দেখো ইউএস অনসাইট কমায়, ইন্ডিয়াতে বেশি শিফট হবে, তাই ইন্ডিয়াতে প্রজেক্ট বেশি শিফট হয়, মানে কি ইন্ডিয়াতে যে আইটি হাবগুলো আছে না, তারা অনেক বেশি পরিমাণে প্রজেক্ট পাবে এবং তারা অনেক বেশি ফ্লারিশ করতে পারবে, পসিবিলিটি আছে। মাইনাস যেটা রিস্কের জায়গাটা খুব লিমিটেড আমার মনে হয়, কারণ শর্ট টার্মে রিস্ক ভালো, লং টার্মে রিস্ক কিন্তু অনেকটা লিমিটেড। ওকে, তার কারণ কি, দেখো প্রথমত যেটা সবচেয়ে বড় রিস্ক হচ্ছে এক্সিস্টিং যে এক্সিস্টিং যে প্রজেক্টগুলো চলছে, সেই প্রজেক্টগুলো অনেকটা ডিলে হবে, যেটা কিন্তু ডেফিনেটলি কোম্পানিগুলো গুডউইলের জন্য খারাপ এবং ক্লায়েন্টদের জন্য ডেফিনেটলি খারাপ। ঠিক আছে, এটা একটা সমস্যা। 2 নাম্বার হচ্ছে যে ইন্ডিয়ান প্রফেশন, আমরা জানি অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে আমি USA গিয়ে সেটেল করব। তো এই সমস্ত যারা USA গিয়ে সেটেল করতে চায়, যারা পড়াশোনা করছে, IIT থেকে পাস করছে, বা এই ধরনের যারা USA গিয়ে সেটেল করতে চায়, তাদের জন্য এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। 3 নম্বর ডিপ্লোম্যাটিক টেনশন তো থাকছে, এটা তো USA সাথে ভারত তো এখন চলছেই। তো মেনলি এই 3টে যে নেগেটিভ প্রভাব আমি দেখতে পাচ্ছি, এই 3টে নেগেটিভ প্রভাব কিন্তু বিশাল বড় ধরনের প্রভাব নয়, রাদার পজিটিভ প্রভাবগুলো আমার অনেক বেশি কিন্তু আমার মনে হচ্ছে যে এফেক্টিভ। তো দেখা যাক মার্কেট কি হয়। তবে একটা কথা আমি পরিষ্কার বলে রাখছি, ইন্ডিয়ান মার্কেট আমরা যদি দেখি এর পরের সোমবার ইন্ডিয়ান মার্কেট কিন্তু যথেষ্ট নেগেটিভে ট্রেড করবে, বিশেষ করে আইটি শেয়ার কিন্তু যথেষ্ট গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার কিন্তু একটা পসিবিলিটি